আমি অল্প কিছু কথার মধ্যে দিয়ে আমি কি ভালো সাইড আছে আমাদের যে চেঞ্জগুলো আসছে ইন দ্য ফর্ম অফ পলিসি অ্যান্ড সাবসিকুয়েন্টলি দ্য অর্ডিন্যান্স, সেটা নিয়ে আমি কিছু হাইলাইট করব এবং তারপর আমি সব কিছুই যে ভালো সেটা না, কিছু কিছু জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ আছে সেটা নিয়েও আমি কথা বলবো। প্রথমে আমি যেটা বলবো, ধরেন আগে অনেক ইমব্যালেন্স ছিল আমাদের টেলিকম পলিসিতে, আমরা সবাই জানি, এবং আমাদের সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন তারা আপনারা বিভিন্ন সময় এটা নিয়ে লেখালেখি করেছে। যখনই একটা ইমব্যালেন্স সিচুয়েশন থেকে একটা ব্যালেন্সিং সিচুয়েশন তৈরি করা হয় একটা ইকোসিস্টেমে, তখন কিন্তু কিছু কিছু লোক বা কিছু কিছু ইকোসিস্টেম প্লেয়ার বেনিফিটেড হয়, আবার কিছু কিছু যারা আগে বেনিফিট পেয়ে আসছিল তাদেরটা ব্যালেন্স অফ হয়। সো এখন যদি কেউ মনে করে যে আমি আগে আরও বেশি সুবিধা পেতাম, এখন সুবিধা কম পাচ্ছি, not necessarily that is a factually it may be right, but in reality it is a balancing act. সো আমার মনে এই জায়গাটা আমরা অনেক সময় ভুল করি। আমি কোনো লাইসেন্সিং রেজিমের বা লাইসেন্সিং ক্যাটাগরির কথা উল্লেখ না করে আমি এটা বলতে চাই ভেরি ক্লিয়ারলি, যখন আগে একটা গ্রুপ অফ লাইসেন্সে একটা বেনিফিট পেয়েছে সেটা এখন অ্যাডজাস্ট করা হয়েছে, তার মানে এই না তাদের যে কারেন্ট অবস্থা সেটা মার্কেট ফেসিং না এবং মার্কেটে সাস্টেনেবল করা যাবে না। আর আরেকটা জিনিস আমি সবসময় বলে থাকি, আগেও বলেছি, পৃথিবীতে এমন কোনো টেলিকম পলিসি নাই বা টেলিকম আইন নাই যেটা কেউ বলতে পারবে যে এর চেয়ে ভালো অ্যাক্ট অ্যান্ড পলিসি নাই। এভরি অ্যাক্ট অ্যান্ড পলিসি হ্যাজ এ ইমপ্রুভমেন্ট স্কোপ, এবং এটার মধ্যেও সেই ইমপ্রুভমেন্টের সুযোগটা আছে। সো আমরা কখনই যদি কেউ যদি বলে যে এটা পারফেক্ট, এই পারফেকশনটা এই পর্যন্ত আমার জানার মতো কোনো পৃথিবীর কেউ এটা অ্যাচিভ করতে পারে নাই। সো লেটস নট ফর পারফেকশন, বাট আমরা যেটা বলবো যে আমাদের যে দেশের যে আর্থসামাজিক অবস্থায়, এই অবস্থাতে এটা কতটা পজিটিভ কন্ট্রিবিউট করতে পারে। ভালো যে কয়েকটা জায়গায় কথা বলবো, আপনারা সবাই জানেন। প্রথমত হচ্ছে লাইসেন্সিং যে 3টে ক্যাটাগরি করা হয়েছে আর কিছু সাব ক্যাটাগরি করা হয়েছে, এটা একটা ভালো দিক অবশ্যই, আমরা সবাই জানি, এবং কিছু কিছু লেয়ার রিমুভ করা হয়েছে। এটা নিয়ে অনেকে ডিবেট করতে পারে, বাট আমি মনে করি যে এই ইন্ডাস্ট্রির স্বার্থে, ইকোসিস্টেমের স্বার্থে ওই রিমুভালগুলো ওয়াজ এ পজিটিভ ডিরেকশন। কারণ যত লেয়ার কমবে তত কিন্তু আমাদের কন্ট্রোল ওভার দ্য সিস্টেম, নেটওয়ার্ক অ্যান্ড কস্ট সবগুলোর উপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসে। সো আমি ওটাকে সাধুবাদ জানাই। আরেকটা জিনিস হচ্ছে ব্রডার অ্যান্ড মডার্ন ডেফিনেশনস। অনেক কিছু কিন্তু আগের ইয়েতে ছিল না। সে ফর এক্সাম্পল আমরা যদি বলি টার্মস লাইক ওটিটি, ডিজিটাল, স্যাটেলাইট, M2M, IoT, এইসব অনেক জিনিস কিন্তু আমরা নতুন টার্মসগুলো কিন্তু নতুন পলিসি অ্যান্ড অ্যাক্টে ঢুকানো হয়েছে, যেটা কিন্তু আমাদের আগে ছিল না। সো আমি বলবো যে ইট ইজ টেকনোলজিক্যাল পার্সপেক্টিভ, ইটস একটু ফিউচারিস্টিক একটা পলিসি, ফিউচার কিছু এলিমেন্টগুলো এখানে নিয়ে আসা হয়েছে। সো আমার কাছে মনে হয় এটা, মানে আগের পলিসিগুলো যদি দেখি আমরা কিন্তু সবসময় যেটা পলিসি হচ্ছে ভয়েস, ডেটা, SMS। সো মোস্ট অফ দ্য পলিসিস ওয়াজ সারাউন্ডিং দোজ থ্রি বেসিক সার্ভিসেস, কিন্তু এখন কিন্তু আর এটা লিমিটেড টু এটা না, আমরা আরও ডিটেলসে এই অর্ডিন্যান্স এবং যা পলিসিটা পাস করেছে সেটাতে গিয়েছে। আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের এই গত জুলাইয়ের অভিজ্ঞতার পার্সপেক্টিভে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। আমরা সবসময় একটা ঘটনাকে নেগেটিভ না দেখে ওখান থেকে যে লার্নিংগুলো কিছু কিছু জিনিস কিন্তু এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে যেটা আমি বলবো যে ন্যাশনাল সিকিউরিটি পার্সপেক্টিভটা, এই যে আমাদের নেটওয়ার্ক শাটডাউন করে দেওয়া হলো, ওইরকম জন্য আবার না করতে পারে, অ্যাটলিস্ট এটা প্রচেষ্টা আমি দেখছি এই পলিসিতে আছে। তারপর হচ্ছে কমিউনিকেশন ইন্টারসেপশন, এটা নিয়ে কিন্তু আগে পলিসিতে এমন কিছুই ছিল না। ওই জায়গাটাও কিন্তু একটা এলিমেন্ট নিয়ে আসা হয়েছে। আর ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে অনেক কিছু এখানে চলে আসছে। সো সিকিউরিটি এজেন্সি কীভাবে বিহেভ করবে, কতটুকু ঢুকবে না ঢুকবে, এগুলো কিন্তু অনেক কিছু অ্যাটলিস্ট আমি ব্রড লেভেলে আমি দেখতে পাচ্ছি এখানে ইনকর্পোরেট করা হয়েছে, যেটা আগে পলিসিতে ছিলই না। আর বাট এখানে আরও কিছু ক্ল্যারিটি দরকার, যেটা আমি আশা করছি যে BTRC যে গাইডলাইন নিয়ে কাজ করছে ওই গাইডলাইনের মধ্যে আরও ক্ল্যারিটি নিয়ে আসতে পারবে, কারণ এখানে কিন্তু আমরা একটা ব্রডার পিকচার পাই, নট নেসেসারিলি ডিটেলস জিনিসটা। আরেকটা জিনিস হচ্ছে যেটা আগে এমনভাবে পলিসিটা করা হয়েছিল যে যত বড় সে তত বেশি বেনিফিট পেত এবং মার্কেটটাকে রেগুলেট করতো। ওই জায়গাটা কিন্তু যেরকম ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং কিন্তু টেলিকমে একটা কমন একটা জিনিস, কিন্তু বাংলাদেশে কিন্তু টেলিকম ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং খুব একটা হতো না, এখনও হয় না। যেটা হয় ওগুলো নামকা বাস্তে হয়, আর যেগুলো হয় যেগুলো ভ্যালু ক্রিয়েশন ওইভাবে হয় না।
সো এই পার্টিকুলার পলিসি কিন্তু নেটওয়ার্ক শেয়ারিং, আপনি টাওয়ার শেয়ারিংয়ের কথা বলেন, ফাইবার শেয়ারিং কথা বলেন, স্পেকট্রাম এফিসিয়েন্সির কথা বলেন, মানে দেয়ার ডিফারেন্ট মেথডস অফ শেয়ারিং অফ টেলিকম অ্যাসেটস। সো আমার মনে হয় এই জায়গাটায় ক্লিয়ার ফোকাস নিয়ে আসা হয়েছে। আরেকটা জায়গায় যেটা ফোকাস নিয়ে আসছে যেমন স্পেকট্রামের প্রাইস, মোবাইল অপারেটার সবসময় কিন্তু স্পেকট্রাম প্রাইসের কথা বলতো, বাট এখানে একটা স্মার্ট যে কাজটা করা হয়েছে কিউএস প্যারামিটার্সের সাথে স্পেকট্রাম প্রাইসে লিঙ্ক করে দেওয়া হয়েছে। ইফ ইউ ডু দিস অ্যান্ড দিস ইউর প্রাইস ক্যান গো ডাউন। সো এটাও আমার কাছে মনে হয় একটা উইন উইন, মানে আপনি আমার কাস্টমারদেরকে সার্ভিস দেন, দেন ইউ অলসো গেট দ্য ডিসকাউন্ট। সো বেশ কিছু জায়গায় এরকম প্রাইস রিডাকশনে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং করলে যেটা হবে, আমাদের দেশের ফরেন কারেন্সি রিজার্ভ হবে, আমাদের নিজস্ব অ্যাসেটের ইউটিলিটি বাড়বে, আর মানে ওভারঅল ইউ আন্ডারস্ট্যান্ড এটাতে ওভারঅল কাস্টমার সার্ভিসও অনেক বেড়ে যাবে, এবং টপ প্লেয়ার যে স্ট্রং প্লেয়ার তাদের যে ডমিনেন্সটা সেটাও কিছুটা কমবে। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। আরেকটা চমৎকার জিনিস এই পলিসির অ্যান্ড অ্যাক্টের, সেটা হচ্ছে আইটিইউ ফ্রেমওয়ার্কসের রেফারেন্স দেওয়া আছে, আইএমটির আছে 4G 5Gর ব্যাপারে স্পেকট্রাম হারমোনাইজেশন অ্যান্ড দেন মডার্ন নাম্বারিং অ্যান্ড রাউটিং কনসেপ্টস। এই জিনিসগুলো কিন্তু এই পলিসিতে অ্যান্ড অ্যাক্টে নিয়ে আসা হয়েছে, যেটা কিন্তু আগে ওইভাবে ছিল না। সো ওই হিসাবে আমরা বলতে পারি যে আমাদের কারেন্ট যে পলিসি অ্যান্ড অ্যাক্ট তৈরি করা হয়েছে এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের রেফারেন্সেসের মাধ্যমে করা হয়েছে। সো এখানে কিন্তু কোনো কনফিউশন হলে আমরা উই ক্যান অলওয়েজ গো ব্যাক টু দোজ অ্যান্ড গেট অ্যান আনসার টু ইট। আর বাট যে জায়গাগুলো আমার কনসার্ন রয়ে গেছে, আমি যদি বলবো যে ইমপ্রুভমেন্ট এরিয়া, মানে আমি আর ভালো অনেক কিছু বলতে পারি, কিন্তু সব ভালো বলতে গেলে আবার ইমপ্রুভমেন্টের জায়গায় কথা বলা হবে না। সেটা হচ্ছে এই যে পুরো রিস্ট্রাকচারিং প্রসেসে কিছু কিছু সেক্টর গট মোর বেনিফিটস, এবং আমি যদি আরও বলি স্পেসিফিক্যালি এমএনও আগে অনেক কাইন্ড অফ অত্যাচারিত হয়েছে, যেহেতু আমি ওই সাইড থেকে দেখছি অপারেটাররা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক জিনিস ঠিক করে ফেলার পরে তারা অনেক বেনিফিট পাবেন। কিন্তু ওয়ান অফ দ্য মানে আমাদের অ্যাডভাইজার বা বিটিআরসি চেয়ারম্যানের যে ওয়ান অফ দ্য এক্সপেকটেশনস, এই যে পুরো জিনিসটা করা হচ্ছে এটা ফলে কিন্তু কনজিউমার প্রাইস কমবে, কিন্তু এই পলিসিতে এই জায়গাটা কিন্তু ক্ল্যারিটি নাই। এই যে এত কিছু করা হচ্ছে ইকোসিস্টেমটাকে হারমোনাইজ করার জন্য, এটা বেনিফিটকে আমাদের জনগণ পাবে কি পাবে না, আমার মনে হয় ওই জায়গাটায় একটা এমফাসাইজ আনতে হবে। যদিও কিউএস প্যারামিটারের লিঙ্ক আনা হয়েছে স্পেকট্রাম প্রাইসের সাথে, কোয়ালিটি পার্সপেক্টিভে কিছু কিছু হয়তো বেনিফিট নিয়ে আসা যাবে, বাট আসলেই কি প্রাইস বেনিফিট পাবে কিনা? কারণ আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করে দেখছি বাংলাদেশের ডেটা প্রাইস ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য রিজন। সো এই জায়গাটা আমাদের হচ্ছে না, কারণ এন্ড গোল আমি অনেক কিছু করলাম, বাট এন্ড গোল অ্যাচিভ না হলে কিন্তু আমাদের কিন্তু পারপাস সার্ভ হচ্ছে না। এন্ড গোলটা কি? আমাদের জনগণ ভালো সার্ভিস পাবে, কম দামে সার্ভিস পাবে, অ্যাফোর্ডেবল প্রাইসে সার্ভিস পাবে, যাতে ডিজিটাল যে বিপ্লব আমরা কথা বলছি সেটা আমরা ঠিকমতো করতে পারি। সো আমার মনে হয় এই জায়গাটা আমাদের ওই কানেকশনটা দরকার। কিন্তু মাতাবা একটু যদি বলি, এমএনওরা বলে যে আমরা প্রাইস কিভাবে কমাবো যদি আমাদের উপরে এই পরিমাণ ট্যাক্সেশন থাকে। এটা নিয়ে আপনি অনেক কথা বলেন। আমি বলেছি না ট্যাক্সেশন একটা ফ্যাক্টর, বাট আমি যেহেতু এখানে আমরা পলিসি অ্যান্ড অ্যাক্ট নিয়ে কথা বলতেছি, আমি ট্যাক্সেশনটা আনতে যাচ্ছি না। শুনে আমি তো ওই সাইডে কাজ করছি, আমি জানি। আমি যখন আমি কোম্পানির জন্য কাজ করবো আমি কোম্পানির পক্ষে কথা বলবো। আমি এখন ফ্রিল্যান্সার, আমি এখন জনগণের পক্ষে কথা বলবো। সো দুইটা পক্ষ দুই রকম। সো ওদের তরফ থেকে ওরা ঠিক আছে ভাই, আমি এখন পলিসির কথা বলতেছি। হ্যাজ দ্য পলিসি গিভেন মোর বেনিফিটস টু ইউ? দ্য আনসার ইজ ইয়েস। ক্যান দিস বেনিফিট বি পাসড অন টু কনজিউমার? দ্য আনসার ইজ নট ক্লিয়ার। আমি বুঝতে পারছি, আমার যদি 5%ও যদি কস্ট কমে, তাহলে 5% কস্ট অফ বেনিফিটটা যেতে হবে কনজিউমারের কাছে। সেই জায়গাটা আমাদের ক্ল্যারিটি এখনও নেই, বাট এখন পর্যন্ত আমি কিছু দেখছি না। আমি আরেকটা এক্সাম্পল দিই, আমি অনেকবার লিখেছি এটা নিয়ে, আমি বলেছিও, আমি আবার ক্লিয়ারলি বলতে চাই। আমি আমাদের রেগুলেটরদেরকে বলেছি, মাননীয় স্পেশাল অ্যাডভাইজারকেও বলেছি, এই যে ভয়েস প্রাইসে কিন্তু পার মিনিটে মিনিমাম একটা 45 পয়সা করে দেওয়া আছে। এটা কার স্বার্থ রক্ষা করার জন্য? 45 পয়সা পার মিনিট। পৃথিবীর খুব কম দেশেই আপনার ভয়েস প্রাইসে ফ্লোর প্রাইস দেওয়া হয়। ফ্লোর প্রাইস কার ইন্টারেস্ট প্রোটেক্ট করে? ফ্লোর প্রাইস অ্যাকচুয়ালি প্রোটেক্ট করে এমএনওদের ইন্টারেস্ট, কনজিউমার ইন্টারেস্ট না। আমার কথা হচ্ছে যেটা আমাদের তারপরে আমরা
সালাম আসেন, আমি তাহলে মাহতাব ভাই ওখানে বসে আছি। আমরা শুরু করে দিচ্ছি, মাহতাব ভাইকে দিয়ে শুরু করে দিচ্ছি। আমাদের মাননীয় স্পেশাল অ্যাডভাইজার রং টাইমে আসছে আর কি। হ্যাঁ, যখনই আমি বলতেছি ইমপ্রুভমেন্ট এরিয়াগুলো ওই সময় আসছেন উনি। হ্যাঁ, সো উনি এখন যেগুলো শুনবেন সবগুলো খারাপ কথাই শুনবেন আর কি। হ্যাঁ, যত ভালো কথাগুলো ছিল কিন্তু এখন বলে ফেলছি। সো আমি আমাদের সাংবাদিক ভাই বোন এবং আমাদের যে কলিগ এখানে আছেন তারা আপনার ভালো কথাগুলো ওনাকে শোনাবেন আর কি আলাদা করে। হ্যাঁ, সো কন্টিনিউ করি না? ওকে, সো আমি ভয়েস প্রাইসের কথা বলছিলাম। আপনি যদি দেখেন এখনও কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম অপারেটর 50% অফ দ্য রেভিনিউ কামস ফ্রম ভয়েস। এই 4Gর যুগে যেখানে আমরা 5Gতে পদার্পণ করতে যাচ্ছি, সেখানে আমরা কেন ভয়েস প্রাইসে অপারেটরদেরকে প্রোটেকশন দেবো এটা আমার বোধগম্য না। আমি মনে করি যে এই জায়গাটায় পলিসি ফর্মে হোক, গাইডলাইন ফর্মে হোক, এই জিনিসটা, এই ফ্লোর প্রাইসটা ইমিডিয়েটলি উইথড্র করা উচিত। আমি এটাও মনে করি প্রাইস ডিকটেশন শুড নট বি দ্য জব অফ রেগুলেটর। হ্যাঁ, রেগুলেটর টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য কনজিউমার ম্যাক্সিমাম সিলিংটা সেট করে দিতে পারে, বাট ফ্লোর প্রাইসটা কিন্তু আমাদের কনজিউমারদের সুবিধা বা অধিকারের পরিপন্থী। সো এই জায়গাটা আমি অনুরোধ করব দেখার জন্য। তারপর আবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আরেকটা ভালো জিনিস যেটা করেছে, এটা আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি, সেটা হচ্ছে এক্সিকিউটিভরা কিন্তু আগে অ্যাকাউন্টেবল ছিল না। আপনার যদি কোনো কিছু হয়, একটা নন কমপ্লায়েন্সের কাজ করে আমাদের কোনো অপারেটর, সে কিন্তু আমরা কোম্পানিকে অ্যাকাউন্টেবল করতাম। নতুন পলিসিতে কিন্তু দ্য এক্সিকিউটিভ উইল অলসো বি রেসপন্সিবল। আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশ কোনো ব্যাংকে যদি কোনো নন কমপ্লায়েন্স হয়, সিও গেটস অ্যাকাউন্টেবল অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক হ্যাজ অথরিটি টু পানিশ দেম। বুঝতে পারছেন? কিন্তু এইখানে এই প্রথম এই জিনিসটা ইন্ট্রোডিউস করা হয়েছে। সো এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ অফ দ্য কোম্পানি উইল বি অ্যাকাউন্টেবল ফর দেয়ার অ্যাকশনস। সো আমার মনে এটা একটা ইমপ্রুভড অ্যাকাউন্টেবিলিটি হবে। বাট এটার সাথে সাথে যেটা আরও করা উচিত ছিল আমি মনে করি, এবং এটা আমি জানি না গাইডলাইনের মাধ্যমে করা সম্ভব কিনা ইকবাল ভাই, সেটা হচ্ছে যেরকম ব্যাংকে আপনার কেউ যদি বোর্ড মেম্বার হয়, সিনিয়র ম্যানেজমেন্ট রিক্রুটমেন্ট যদি হয়, বিসেক থেকে অ্যাপ্রুভাল নিতে হয়। ব্যাংকের ক্ষেত্রে কী হয়, ওরা সেন্ট্রাল ব্যাংক থেকেও অ্যাপ্রুভাল নিতে হয়, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকেও অ্যাপ্রুভাল নিতে হয়। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু টেলিকমের ক্ষেত্রে কিন্তু তা না, তার শুধু বিসেকের অ্যাপ্রুভাল নিলেই চলে। সেন্ট্রাল ব্যাংক যেরকম একটা রেগুলেটরি বডি অফ ব্যাংকিং সেক্টর, এখানে আমি মনে করি যারা আইএসপি থেকে শুরু, যারা লাইসেন্সি এটা এই স্কোপের মধ্যে আছে, তাদেরও এই অ্যাপ্রুভালটা নেওয়া উচিত। অ্যান্ড এটার জন্য গ্লোবাল এক্সাম্পল ইজ দেয়ার। সো আমার মনে এই জায়গাটাও একটা ইমপ্রুভমেন্টের একটা সুযোগ আমি মনে করি আছে। বাট এটা মানে এই না যে রেগুলেটর উইল গেট ইন টু HR কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। HR ইজ নট দ্য ডোমেন অফ রেগুলেটর। সো ওই জায়গাটা ঢুকবে না। খালি টপ ম্যানেজমেন্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে আই থিঙ্ক রেগুলেটর শুড বি হ্যাভিং এ সে। আরেকটা হচ্ছে যেটা আমি মনে করি যে জায়গাটা ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, সেখানে আমরা দেখতেছি একটা টাসেল বিটুইন মিনিস্ট্রি অ্যান্ড বিটিআরসি। আমার মনে হয় ওই জায়গাটায় একটা ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। এখন আমাদের মাননীয় স্পেশাল অ্যাডভাইজার কীভাবে এটা ম্যানেজ করবেন, গাইডলাইনের মাধ্যমে কতটা হবে, একটার মাধ্যমে কত হবে, যেটা তো একটা আমরা দেখছি। সো আমার মনে হয় এই টেনশনটা আমাদের কমাতে হবে। ইট হ্যাজ টু বি, কারণ আমি আমার নলেজ মধ্যে আমি যেটা দেখি গ্লোবাল এক্সাম্পলের সাথে এটার পারফেক্ট ম্যাচ হচ্ছে না। এই জায়গাটা আমাদের একটা ফোকাস থাকতে হবে। আর ওটিটি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম, এটা নিয়ে কাভার করা হয়েছে, যেটা আমি বলেছি পজিটিভ সাইডে। ওটিটি অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্ম ইজ ডেফিনেটলি সামথিং গুড অ্যান্ড ইমপ্রুভমেন্ট ইন আওয়ার কারেন্ট অ্যাক্ট অ্যান্ড পলিসিস। বাট এটা নিয়ে আরেকটু ডিটেলস আমাদের জানা দরকার। সো আমি আশা করব যে গাইডলাইনটা ইস্যু করা হবে কিছুদিনের মধ্যে, এবং আশা করি আমরা আগামী ইলেকশনের আগেই হবে। সেই ক্ষেত্রেও একটা আমরা একটা ডিরেকশন পাবো। আরেকটা জায়গা হচ্ছে যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ক্যাপ নিয়ে অনেকে এটা নিয়ে ক্রিটিসাইজ করছেন যে ইনভেস্টমেন্ট ক্যাপ দেওয়াটা ঠিক হয়েছে কিনা। আমি মনে করি এটাকে ক্রিটিসাইজ করতে পারে আমরা যদি, এটা হচ্ছে গভর্নমেন্ট পলিসির উপর ডিপেন্ড করে। গভর্নমেন্টের পলিসি যদি হয় আমি লোকাল ইনভেস্টমেন্ট সাপোর্ট করব, সেই ক্ষেত্রে ক্যাপটা ঠিক আছে, এবং মেনি কান্ট্রিজ হ্যাভ সিমিলার কাইন্ড অফ
বেঞ্চমার্ক, অনেক দেশে এরকম আছে, সো ওইখানে ক্রিটিসাইজ করার সুযোগ নেই। আবার যদি কান্ট্রির অবজেক্টিভ হয় ডোমেস্টিক ইনভেস্টমেন্টের চেয়ে বিদেশি ইনভেস্টমেন্ট বা এফডিআই ইজ মোর ইম্পর্টেন্ট, সেখানে 100% দিয়ে দিলে আরও ভালো হয়। সো আমি মনে করি এনিওয়ান ক্যান ডিবেট ইন ফ্রম এনি অ্যাঙ্গেল, বাট যেটা করা হয়েছে সেটা কিন্তু আউট অফ নর্মস বলা যাবে না। আর আরেকটা হচ্ছে চমৎকার কাজ করছে আমি বলবো, যেটা আমি অ্যাজ এ সি অফ ওয়ান অফ দ্য অপারেটর অফেন ফেস করতাম ফাইন। যে কোনো নন কমপ্লায়েন্স হলে কিন্তু রেগুলেটর অথরিটি ছিল 300 কোটি টাকা পর্যন্ত ফাইন করে ফেলতে পারতো। এটা কিন্তু ক্লিয়ারলি ডিফাইন করা ছিল না কোন ধরনের কোন লেভেল অফ অফেন্স বা নন কমপ্লায়েন্সের জন্য 300 কোটি টাকা ফাইন হবে। এবারে পলিসিতে কিন্তু এবং একটা এটা কিন্তু সুন্দর করে কভার করা হয়েছে কোন ধরনের অফেন্সে কী ধরনের আমাদেরকে ফাইন করা হবে বা এটা। সো আমার মনে হয় দ্যাট গিভস লট অফ ক্ল্যারিটি অ্যান্ড কনফিডেন্স টু ফরেন ইনভেস্টার্স, যে আগে ক্ল্যারিটি ছিল না, এখন ওই ক্ল্যারিটিটা কিন্তু চলে আসছে। সো আমার মনে হয় আচ্ছা ঠিক আছে, আমি এখনই শেষ করে ফেলতে পারি। সো ইন জেনারেল আমি যদি ওভারঅল সামারাইজ করি, মানে আমি আরও অনেক কিছু বলতে পারি, বাট ইন জেনারেল আমি সামারাইজ করব, ইট ইজ এ মডার্ন অ্যান্ড প্রোগ্রেসিভ একটা অ্যাক্ট অ্যান্ড পলিসি which has tried to resolve and solve most of the problem statements of this industry বা ecosystem আমি বলবো। It has been simplified in a big way. আর ইমপ্রুভমেন্ট এরিয়া যেটা আমি বললাম, ইমপ্রুভমেন্ট এরিয়াও আছে বেশ কিছু। একটা বলবো অ্যাজ এ রেগুলেটর উই ওয়ান্ট টু সি বিটিআরসি বি মোর ইন্ডিপেন্ডেন্ট। তারপর যেটা আমি প্রাইসিংয়ের কথা বললাম, কনজিউমার প্রাইসিংয়ের ক্ষেত্রে কোনো ফ্লোর প্রাইস থাকতে পারবে না। থার্ড যেটা হচ্ছে we don't see a positive reaction from operators to reduce price, কারণ আমাদের স্পেশাল অ্যাডভাইজার প্রাইমারি অবজেক্টিভ ছিল অল অ্যালং টু রিডিউস প্রাইস ফর কনজিউমার। এই জায়গাটা ক্ল্যারিটি আমরা দেখতে পারতেছি না। আই নো হি হ্যাজ বিন ট্রাইং হার্ড, বাট এটার রিফ্লেকশন আমরা কিছুটা আইএসপিতে দেখতে পেরেছি। এমএনওতে যেটা হচ্ছে বিগেস্ট ইউজার, সেই জায়গার কিন্তু ওই বেনিফিটটা বা রিফ্লেকশনটা আমরা দেখতে পারছি না। সো আমরা যেহেতু আমাদের স্পেশাল অ্যাডভাইজার সাহেব এখানে আসছেন, আমাদের ইকবাল ভাই আছেন, ওনারা যদি ওই জায়গাটা একটু ক্লারিটি দেন, উইল মানে অ্যাজ এ জেনারেল ইউজার উইল বি ভেরি হ্যাপি। সো ধন্যবাদ।